হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি সিএসএস নিয়ে আলোচনা করব। আমরা জানি এইচটিএমএল দিয়ে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেই স্ট্রাকচারটি ডিজাইন করা হয় সিএসএস দিয়ে। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা দিয়ে মূলত ওয়েব পেজ ডিজাইন করা হয়। এখন এটা শেখার জন্য আমরা এখানে এইচটিএমএল কিছু কোড লিখে রেখেছি এবং এর আউটপুটটা ডান পাশে দেখা যাচ্ছে। এখানে নর্মালি আমরা একটা পি ট্যাগের ভিতরে ওয়েলকাম টু আইসিটি ক্লাস ব্যবহার করেছি। এখানে আপাতত কোনো ডিজাইন নেই। তো আমি আজকের এই ভিডিওতে কিভাবে সিএসএস ব্যবহার করতে হয় এবং সিএসএস সম্পর্কে একটা বেসিক ধারণা দেব। তার মানে এই নয় যে এই ভিডিওটি যদি আপনি শেষ করেন তাহলে আপনি পুরোপুরি সিএসএস বুঝে ফেলবেন, কারণ সিএসএস হচ্ছে লম্বা একটা টপিক। তো আমি সিএসএস কোড লেখার জন্য আমি একটা ফাইল তৈরি করেছি যার নাম হচ্ছে style.css। মানে সিএসএস ফাইলের এক্সটেনশন হচ্ছে .css, যেমন এইচটিএমএল ফাইলের এক্সটেনশন .html। আমি যে কোনো নামেই ফাইল তৈরি করতে পারতাম। তো আমি এখানে style.css নামে একটা ফাইল তৈরি করেছি। এখন আমি চাচ্ছি এই পি ট্যাগে থাকা লেখাটি অন্য একটা কালারে প্রদর্শিত হোক। তো সেটা যদি সিএসএস দিয়ে আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে কোন ট্যাগের উপর কাজ করব সেটা সিলেক্ট করতে হবে। তো আমি পি ট্যাগের উপর কাজ করবো, এখানে লিখলাম আমরা পি। এরপর আমাদের কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি লিখব কালার, পর একটা কুলন চিহ্ন দিয়ে কালারের নামটা লিখতে হবে, রেড লিখলাম। দেখেন আমি যেটা বললাম যে পি ট্যাগের মধ্যে কালার রেড হয়ে যাবে। যখন আমি এটা লিখেছি এখানে আউটপুটে কোনো চেঞ্জ আসে নাই, কারণ হচ্ছে সিএসএস একটা ফাইলে রয়েছে, এইচটিএমএল আরেকটা ফাইলে রয়েছে, তাদের মধ্যে কোনো কানেকশন নাই। এখন কানেকশন তৈরি করার জন্য এইচটিএমএল একটা ট্যাগ রয়েছে, ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো আমি লিঙ্ক ট্যাগটা ব্যবহার করি, এটা হেড ট্যাগের ভিতরে ব্যবহার করতে হয়। আর এই ট্যাগটা ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ নেই। আর এই ট্যাগের মধ্যে মোট দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিলেশন, যাকে সংক্ষেপে বলা হয় রেল। এখানে লিখব আমরা স্টাইল শিট। অপর অ্যাট্রিবিউটে লিখতে হবে href। এইখানে ফাইলের নামটা লিখতে হবে, ফাইলের নাম হচ্ছে style.css। তো যখন আমি সেভ দেব, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে আরও কোনো স্টাইল অ্যাড করি, যেমন আমি লিখতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি ব্ল্যাক। এখানে এখন পেছনের যে কালারটা সেটা কালো হয়ে গিয়েছে এবং লেখার যে কালারটা সেটা লাল কালার প্রদর্শিত হচ্ছে। এখন এই যে আমি লাইনগুলো লিখছি এইগুলোকে বলা হয় এক একটা ডিক্লারেশন। সিএসএসের ভাষায় এগুলো হচ্ছে এক একটা ডিক্লারেশন। এখানে দুইটা ডিক্লারেশন ইউজ করেছি, একটা হচ্ছে কালার এবং আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো আমি যদি এটাকে বড় করে দেখাই, আমরা যে প্রথমে পি লিখেছি এটা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমি পি এর মাধ্যমে সিলেক্ট করেছি। এরপর এই যে ডিক্লারেশনে রয়েছে, এই ডিক্লারেশনে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে প্রপার্টি এবং কুলন চিহ্নের পর যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এখানে এটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু। সিএসএস এরকম অনেকগুলো প্রপার্টি রয়েছে। যে যত বেশি প্রপার্টির কাজ জানে সে তত বেশি সিএসএস পারে। এটা হচ্ছে মূল বিষয়। মূলত এইচটিএমএল অনেকগুলো ট্যাগ থাকে আর সিএসএস এর মধ্যে থাকে অনেকগুলো প্রপার্টি ভ্যালু অর্থাৎ ডিক্লারেশন। তো আমি যদি এখন আরেকটা প্রপার্টি ভ্যালুট করি, যেমন আমি লিখতে পারি এখানে প্যাডিং 10 পিক্সেল লিখলাম। এটা কেন লিখছে এগুলো আপাতত বোঝার প্রয়োজন নেই। দেখেন এখন এটা কিন্তু আগের চেয়ে একটু বড় করে দেখাচ্ছে। আমি যদি চাই যে কোনাগুলো একটু গোলাকৃতির হবে, তাহলে আমি অন্য একটা প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারি, যেমন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন কোনাটা একটু গোলাকৃতির দেখাচ্ছে, তো আমি কালারটা চেঞ্জ করে দিই। আমি টেক্সট কালার দিতে পারি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমি গ্রিন। দেখেন আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে, অর্থাৎ আমি পি ট্যাগের মধ্যে এভাবে ডিজাইন করে ফেললাম। এখন আমার এই এইচটিএমএল এর মধ্যে আমি যতগুলো পি ট্যাগ ইউজ করব প্রত্যেকটার মধ্যেই এই ডিজাইন দেখাবে। যেমন আমি যদি এখন পি ট্যাগের ভিতরে লিখি বাংলাদেশ, দেখেন বাংলাদেশের ডিজাইনটা এটা হয়ে গেছে। অর্থাৎ আমি বলেই দিয়েছি যে আমার এইচটিএমএল যতগুলো পি ট্যাগ থাকবে সবগুলোতে এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে। এটাই হচ্ছে সিএসএস এর একটা পাওয়ার। দেখেন আমাকে কিন্তু প্রত্যেকটা পি ট্যাগের জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করার প্রয়োজন নাই। আমি শুধু একবার ডিজাইন করব, এটা সব সময় কাজে লাগবে।
যেমন আমি চাইলে লেখাগুলো মাঝখানে নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমি লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। এখন লেখাগুলো মাঝখানে চলে গিয়েছে। আচ্ছা, আমরা যে সিএসএস ইউজ করেছি, এইচটিএমএল এ সিএসএস তিনভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি, অর্থাৎ আমি অন্য একটা ফাইলে সিএসএস কোড লিখব, সেটা এইচটিএমএল এর সাথে সংযোগ করে দেব। এটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি। এছাড়া আরও দুটি পদ্ধতি রয়েছে। অপর পদ্ধতি হচ্ছে আমরা এটা এখানে ইউজ করছি না, তাহলে আমাদের ডিজাইনগুলো চলে যাবে। আমি এখানে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করব। এই ট্যাগের ভিতরে আমি সিএসএস কোডগুলো লিখে ফেলব। দেখেন আমি এখানে কি করব, স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করলাম এবং এই ট্যাগের ভিতরে আমি আমার যে সিএসএস কোডটুকু রয়েছে সেটা আমি লিখে ফেলেছি। এখন আমি যে আউটপুট দেখে দেখেন সেম কাজটাই কিন্তু করছে। এটা হচ্ছে দুইটা পদ্ধতি। তো আমি একটু পদ্ধতিগুলো আপনাদের লিখে দিই। প্রথম যে পদ্ধতি আমি ইউজ করেছি, অন্য একটা ফাইল তৈরি করে, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। কারণ অন্য একটা ফাইলে সিএসএস লিখে তারপর আমি এখানে এটা কানেকশন ঘটিয়েছি। এই বিষয়টাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, যেটা মূলত লিঙ্ক ট্যাগ ব্যবহার করে করা হয়। আর এখন আমি এখানে যে সিএসএসটা ইউজ করেছি, অর্থাৎ এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি স্টাইল একটা ট্যাগ নিয়ে এটার ভিতরে সিএসএস লিখেছি। এই বিষয়টাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, যেখানে আমি স্টাইল ট্যাগ ইউজ করব। অর্থাৎ আমি লিঙ্ক ট্যাগের মাধ্যমে যদি সিএসএস সংযোগ করি, সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আর যদি আমি স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস কোডেড করি, সেটাকে বলা হবে ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল মানে বহিরাগত, অর্থাৎ অন্য একটা ফাইল থেকে সিএসএস কোডগুলো আসবে। আর ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভিতরেই সিএসএস রয়েছে। দেখেন এটার ভিতরেই কিন্তু এখানে বলা হয়েছে। যেমন আমি এখানে যদি কালারটা চেঞ্জ করে দিই, রেড করে দিলাম, দেখেন লাল হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এবং অপর যে পদ্ধতি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে হচ্ছে আপনারা অনেকেই হয়তো যখন অ্যাট্রিবিউট পড়েছেন তখন ইনলাইন সিএসএস ইউজ করেছেন। যেমন আমি যদি এগুলো বাদ দিয়ে, যেমন আমি এগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি কিন্তু এখানেও কিন্তু সিএসএস অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে স্টাইল, এরপর এখানে লিখতে হবে, যেমন আমি লিখতে পারি ব্যাকগ্রাউন্ড গ্রিন। দেখেন গ্রিন হয়ে গিয়েছে। এরপর আমি লিখলাম কালার হোয়াইট, অর্থাৎ আমি লাইনের মধ্যেই সিএসএস লিখছি। এই বিষয়টাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেও সিএসএস অ্যাড করতে পারি, আবার স্টাইল ট্যাগ ব্যবহার করেও সিএসএস অ্যাড করতে পারি, আবার লিঙ্ক ট্যাগ ব্যবহার করেও সিএসএস অ্যাড করতে পারি। তো ইনলাইন সিএসএস মানে হচ্ছে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। তো ইনলাইন সিএসএস মানে হচ্ছে যে কোনো একটা ট্যাগের ভিতরে শুধুমাত্র ওই ট্যাগের জন্য ওই সিএসএসটা কাজ করবে। দেখেন আমি এখানে পি ট্যাগের ভিতরে যে সিএসএসটা লিখেছি সেটা মাত্র পি ট্যাগের মধ্যে কাজ করছে, অন্য পি ট্যাগে কিন্তু এটা কাজ করছে না। তো আমি এটা যদি এভাবে না ইউজ করে আমি যদি এখানে ইন্টারনালি ইউজ করতাম বা এক্সটার্নালি ইউজ করতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা পি ট্যাগে এটা কাজ করতো। এখানে পি লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। দেখেন প্রত্যেকটার মধ্যে কাজ করছে। এখন আমার কিন্তু আলাদা আলাদাভাবে লেখার প্রয়োজন নাই। তাহলে সিএসএস লেখার পদ্ধতি তিনটা। একটা হচ্ছে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে, এক্ষেত্রে অন্য একটা ফাইল তৈরি করা হয় সিএসএস কোড লেখার জন্য। আর একটা পদ্ধতির নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেখানে আমি এইচটিএমএল যে ফাইলটা থাকবে ওই ফাইলের ভিতরেই স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস লিখে ফেলবো। আর একটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা সবচেয়ে কম ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে আমি প্রতিটা ট্যাগের ভিতরে সিএসএস কোড ঢুকিয়ে দেব। তো আমি আরেকবার লিখি, আমি এখানে লিখলাম পি ট্যাগের মধ্যে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড ইয়েলো। তো আমি এখানে ফাইলটা কানেক্ট করে দিই, এগুলো বাদ দিয়ে দিই। আমি ইন্টারনাল বাদ দিয়ে এক্সটার্নাল ইউজ করব, লিঙ্ক। এরপর এখানে ইউজ করব রিলেশন স্টাইল শিট, এবং যে ফাইল থেকে আসবে এটার নাম হচ্ছে style.css। হলুদ হয়ে গিয়েছে। তো আমি এখানে যত খুশি প্রপার্টি ভ্যালু অ্যাড করতে পারি। তো প্রপার্টি ভ্যালুগুলো আপনাদের আপাতত বোঝা দরকার নেই, আমি কিছু অ্যাড করি, আপনারা শুধু ডিজাইনগুলো দেখেন। যেমন আমি যদি এখানে প্যাডিং ইউজ করি, প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে জায়গা তৈরি করবে। তো আমি দিলাম 10 পিক্সেল, ভিতর থেকে 10 পিক্সেল জায়গা তৈরি করলো। এরপর আমি একটা বর্ডার দিতে পারি, বর্ডার মানে হচ্ছে চতুর্দিকে দাগ। তো আমি যদি বর্ডার দিই 2 পিক্সেল দিলাম, আর বর্ডারটা হবে সলিড বর্ডার, অর্থাৎ একদম স্ট্রেট লাইন হবে, এই কারণে লিখলাম সলিড। আর কোন কালারের বর্ডার চাচ্ছি, ধরা যাক আমরা ব্ল্যাক কালার বর্ডার চাচ্ছি। দেখেন ব্ল্যাক কালারের বর্ডার তৈরি হয়ে গিয়েছে।
আমি চাচ্ছি এই কোনাগুলো একটু ভেঙে দিতে, মানে গোলাকৃতির করতে, সেক্ষেত্রে ইউজ করব বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বা আমি লিখতে পারি 5 পিক্সেল। যত বেশি পিক্সেল বাড়াবো তত বেশি গোলাকৃতির হবে। তো আমি যদি এখানে 3 পিক্সেল দিই, দেখেন চেঞ্জটা এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে দিই 300 পিক্সেল, একদম গোলের মতো হয়ে যাচ্ছে। তো আমি এখানে আপাতত এখানে আমি 10 পিক্সেল রাখলাম। এরপর আমি মার্জিন ইউজ করতে পারি, যেমন আমি চাচ্ছি এটা উপর থেকে সরে আসবে, সেক্ষেত্রে আমি লিখতে পারি মার্জিন টপ 20 পিক্সেল, তাহলে উপর থেকে 20 পিক্সেল নিচে চলে আসবে, দেখেন চলে আসছে। তো এইভাবে আমি ইচ্ছা মতো স্টাইল করতে পারি HTML ট্যাগ ধরে। এরপর আমি ধরা যাক অন্য একটা ট্যাগ ইউজ করলাম, ট্যাগের নাম হচ্ছে এ ট্যাগ। এখানে আমি লিখলাম ইউটিউব। তো আমি এখানে HREF দিয়ে ওয়েবসাইটের নামটা লিখে দেই, youtube.com। তো এটা কোনো স্টাইল হইল না, আমি এটাকে স্টাইল করব। তো আমি এটা যে ট্যাগ ইউজ করেছি সেটা হচ্ছে এ ট্যাগ। তো আমি এটাকে প্রথমে এ ট্যাগটাকে ধরলাম, এরপর কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি লিখব ব্যাকগ্রাউন্ড। ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু লাল কালারের মতো থাকে, আমি লিখতে পারি রেড, আর টেক্সটটা হবে সাদা, তো আমি লিখব কালার হোয়াইট। এরপর নিচে যা আন্ডারলাইনটা তৈরি হয়েছে এটা আমরা বাদ দিব, এর জন্য আমরা লিখব টেক্সট ডেকোরেশন নান। এরপর আমি চাচ্ছি এটা একটু গোলাকৃতির হোক, তাহলে আমি লিখতে পারি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এরপর আমি এখানে প্যাডিং অ্যাড করব, যাতে, কারণ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লেখার সাথে মিশে গেছে, তো আমি চাচ্ছি ভেতর থেকে একটু জায়গা তৈরি হোক, সেক্ষেত্রে আমি লিখতে পারি প্যাডিং 10 পিক্সেল। তো আমাদের বাটনটা তৈরি হয়ে গেছে। আর আমি চাইলে এখানে বর্ডার দিতেও পারি। আচ্ছা, আমি আরেকটু লেখাটা একটু মোটা করে দিই, সেক্ষেত্রে আমি লিখতে পারি ফন্ট ওয়েট বোল্ড। দেখেন আমি কিন্তু বোল্ডটা ইউজ করার প্রয়োজন না, আমি কিন্তু CSS দিয়ে সব কিছুই কন্ট্রোল করতে পারছি। এমনকি আমি চাইলে কিন্তু আমি এখানে ইটালিকও করতে পারবো, যেমন ফন্ট স্টাইল ইটালিক, দেখেন ইটালিক হয়ে গেছে। মূলত CSS দিয়ে কিন্তু সব ধরনের ডিজাইন কন্ট্রোল করা সম্ভব। তো CSS এ প্রচুর পরিমাণে প্রপার্টি এবং ভ্যালু রয়েছে। আমি একটু দেখি লিস্টগুলো আপনাদেরকে বের করে দেখাই। এইগুলো হচ্ছে CSS প্রপার্টি। দেখেন কত কত প্রপার্টি, অর্থাৎ আপনি যত বেশি প্রপার্টি জানবেন তত বেশি আপনি ডিজাইন করতে পারবেন। তো আপনাদের আসলে এগুলো জানা দরকার নাই। আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল CSS সম্পর্কে একটা হালকা ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ।